আচ্ছা, আমরা আমরা একটা প্রশ্ন লিখে রেখেছি, উত্তরটা হচ্ছে রাইজোফেরিন। তোমরা আগের দিন তো আমরা রাইজো পর্যন্ত পড়েছিলাম, ছবি এঁকেছি। এই প্রশ্নটার উত্তরটা লিখে রাখো। রাইজোফেরিনটা কি? রাইজোফেরিনটা হচ্ছে রাইবোজোমকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকাতে সাহায্য করে এক প্রকার গ্লাইকোপ্রোটিন। কেমন? এটা আমি মুছে দেবো। এবার আমি আজকে যে অংশটা পড়ানো হয়নি সেটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ পর্দা দুটো ছবি আঁকবো। তোমরা কোষ পর্দার দুটো ছবি তোমরা বইতে নিশ্চয়ই দেখেছো, আগেও তোমরা এঁকেছো। এটা আমি মুছে দেবো, এটা মুছে দিই। আচ্ছা, আমরা আজকে যেটা আচ্ছা, কোষ পর্দা কাকে বলে? তোমরা কি বলতে পারবে কোষ পর্দা কাকে বলে? কোষ প্রাচীর আর কোষ পর্দা কাকে বেষ্টন করে থাকে? সব কোষেই তো কোষ পর্দা আছে, একদম। তাহলে আমরা সজীব কোষে সাইটোপ্লাজমকে বেষ্টন করে থাকা একটা সজীব পর্দা, তাই তো? একদম সোজা কথায় আমরা অনেকটা বড় না লিখে একদম সোজা কথায় লিখব, সজীব কোষের সাইটোপ্লাজম লিখো না, কারণ হচ্ছে নিউক্লিয়াসও থাকে তো, সেই জন্য প্রোটোপ্লাজমকে লিখো। তাহলে সজীব কোষে প্রোটোপ্লাজমকে বেষ্টন করে লাইপোপ্রোটিন নির্মিত পুরো না, এটা হবে পাতলা অর্ধভেদ্য স্থিতিস্থাপক সজীব পর্দা। তাহলে দেখো, লাইপোপ্রোটিন মানে লিপিড প্রোটিন, এটা কেমন হবে? সজীব হবে, পাতলা হবে, অর্ধভেদ্য হবে। অর্ধভেদ্য মানে নির্বাচিত পদার্থকে এর ভেতরে প্রবেশ করতে দেয়। অর্ধভেদ্য মানে প্রভেদক ভেদ্য। অর্ধভেদ্যকে অপর নাম হচ্ছে প্রভেদক ভেদ্য। আমরা আজকে যে ছবিটা আঁকবো সেটা হচ্ছে সিঙ্গার আর নিকলসনের ছবি আঁকবো আমরা। তোমরা প্রত্যেকে ছবিটা আঁকা শুরু করো। তোমরা পেন্সিল বার করো, আমরা ছবিটা আঁকবো। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেল, আমি একটু ছোটো করে আঁকি, কারণ তোমাদের পাশে লিখতে হবে তো, লেখার জায়গাটা রাখি, মানে সুবিধা হবে। হ্যাঁ, না, ডান দিকে লিখবো।
আমরা একটা কোষ পর্দা এঁকেছি। এটা হচ্ছে সিঙ্গার আর নিকলসনের কোষ পর্দা। দেখো, এটা হচ্ছে সিঙ্গার আর নিকলসনের কোষ পর্দা। সিঙ্গার ও নিকলসনের কোষ পর্দার সিঙ্গার আর নিকলসনের কোষ পর্দার তরল মোজাইক একটি মডেল আমি ছবি এঁকেছি। কোষ পর্দা কাকে বলে আমরা জানি। আর একটা ছবি আমরা আঁকবো, এটা হচ্ছে সিঙ্গার আর নিকলসনের কোষ পর্দা। আর একটা ছবি হচ্ছে আমরা রবার্টসনের ছবিটা আমরা আঁকছি এখানে পাশে, তুলনা করে আমরা দেখব রবার্টসনের ছবি। আর একটা কোষ পর্দার ছবি দেখো, এটা হচ্ছে রবার্টসনের, এটা হচ্ছে এটা হচ্ছে রবার্টসনের একক কোষ পর্দা। রবার্টসনের একক কোষ পর্দা ছবি এটা। আর এটা হচ্ছে সিঙ্গার আর নিকলসনের তরল মোজাইক মডেল। এই দুটো ছবি দেখছো নিশ্চয়ই। এইটা যদি তোমাদের পরীক্ষায় দেয়, এখানে কিন্তু 4টে অংশ তোমাকে দেবে। আমি এটা বুঝিয়ে দেবো, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে লিপিড, আর একটা হচ্ছে প্রোটিন। অর্থাৎ প্রোটিন, লিপিড আর প্রোটিন। অর্থাৎ এটাকে একক পর্দা বলছে কে বলেছেন? রবার্টসন বলেছেন। কেন বলেছেন? তার কারণ হচ্ছে যে প্রোটিন, লিপিড এবং প্রোটিন নিয়ে গঠিত হচ্ছে কোষ পর্দা, এবং এই ত্রিস্তরীয় আবরণকে তিনি একক পর্দা হিসাবে অভিহিত করেছেন। কেমন? পরবর্তীকালে সিঙ্গার আর নিকলসন যে মডেলটা উপস্থাপন করেন তার নাম তরল মোজাইক মডেল। তাহলে আগে এটা আমরা বুঝে নিই যে কোষ পর্দায় কটা স্তর আছে? 3টি স্তর আছে। এই 3টি স্তরগুলো কী কী? একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে লিপিড, আর একটা হচ্ছে প্রোটিন। অর্থাৎ কোষ পর্দায় পিএলপি মডেল আছে। পিএলপি মডেল মানে কি? প্রোটিন,
মাঝখানে লিকুইড আর তারপরে প্রোটিন, অর্থাৎ মাঝখানে লিকুইড আছে আর দুপাশে প্রোটিন আছে। তাহলে এই মডেলটাকে তিনি কি বললেন, একক পর্দা। তাহলে প্রথম প্রশ্ন, কোষ পর্দাকে একক পর্দা হিসাবে কে অভিহিত করেছেন? প্রথম প্রশ্ন লেখো। এটা আঁকা হয়ে গেছে সবার? আচ্ছা, একে নাও, এখান থেকে আমি প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো প্রয়োজন সেগুলো আমি লিখব। আচ্ছা, এইগুলো আমরা একটু লিখব। এই দিকটা লিখবি। এটা হচ্ছে লিপিড দ্বিস্তর। এটা হচ্ছে দুটো লিপিডের স্তর আছে, এটা হচ্ছে লিপিড দ্বিস্তর। আচ্ছা, নেক্সট হচ্ছে এই প্রোটিনগুলোর নাম একটু মনে রাখতে হবে। আমি এর কাজ লিখবো। এখানে আরেকটা প্রোটিন তোমরা লেখো, আঁকো, এখানে আরেকটা প্রোটিন আঁকো। এই প্রোটিনটার নাম হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। ট্রান্সমেমব্রেন প্রোটিন। ট্রান্সমেমব্রেন প্রোটিন। ট্রান্সমেমব্রেন প্রোটিন বা এর আরেকটা নাম হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। অন্তর্নিহিত মানে ভেতরে রয়েছে। আরেকটা নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে তিনটে নাম হতে পারে, ট্রান্সমেমব্রেন প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন বা কি বললাম এটা, ইন্টিগ্রাল প্রোটিন। এইবার আরেকটা প্রোটিন আছে, দেখো দুই প্রকার প্রোটিন থাকে। এই আরেকটা প্রোটিনের নাম হচ্ছে বহিস্থ প্রোটিন। এটার নাম হচ্ছে বহিস্থ প্রোটিন। এই বহিস্থ প্রোটিন, এই প্রোটিনটার নাম হচ্ছে পেরিফেরাল। পেরিফেরাল প্রোটিন। কারণ তোমাদের মনে রাখতে হবে যে দুটো লিপিডের পাশে প্রোটিন আছে দুই রকম। একটা হচ্ছে পুরোপুরি বা আংশিক ভেদ করে অবস্থান করছে, এইগুলো হচ্ছে ট্রান্সমেমব্রেন। ট্রান্সমেমব্রেন কথাটা আমি কেন বলেছি, মেমব্রেন মানে প্লাজমা পর্দাকে ভেদ করে অবস্থান করে। তাহলে নিশ্চয়ই এই প্রোটিনগুলো বাহক প্রোটিন হিসেবে কাজ করে বা এইগুলোর মধ্যে দিয়ে আয়নগুলো চলাচল করে। এই প্রোটিনের মধ্যে ছিদ্র থাকে, স্পোর থাকে এবং এই প্রোটিনের মধ্যে দিয়ে আয়ন চলাচল করে। আমি প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি, এখানে প্রশ্নগুলো লিখব। এবং সেই সক্রিয় পরিবহনটা আবার দুটি পদ্ধতিতে হয়। একটি হচ্ছে এন্ডোসাইটোসিস আর একটা হচ্ছে এক্সোসাইটোসিস। এন্ডো মানে ভেতরে প্রবেশ করে, কোষ পর্দার মধ্যে দিয়ে কোষের মধ্যে কিছু প্রবেশ করাকে এন্ডোসাইটোসিস বলে, এখান দিয়ে হয়। আর এক্সোসাইটোসিস হচ্ছে কোষের মধ্যে কোনো পদার্থ বাইরে বেরিয়ে যাওয়াকে এক্সোসাইটোসিস বলে। তাহলে সক্রিয় পরিবহনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস আর একটা হচ্ছে এক্সোসাইটোসিস। আমরা প্রশ্নে ফিরে আসি। সিঙ্গার আর নিকলসন এর তিনি যে মডেলটা উপস্থাপন করেছেন তার নাম কি? কোষ পর্দার তরল মোজাইক মডেল। মোজাইক মানে তোমরা আগে নিশ্চয়ই দেখেছো কোনো বাড়িতে মোজাইক ছিল। মোজাইক মানে কি বলতো, ছোটো পাথর, লাল পাথরটা দিয়ে সিমেন্টের সঙ্গে মিশিয়ে একটা ঢালাই করে দেওয়া হতো, তাই না? এখন সেই চলনটা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রবার্টসনের একক পর্দা। প্রথম এগুলো লেখা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা এইগুলো একটু লেখো। এইটা কি তোমাকে যদি দেয়, এইটা হচ্ছে দেখো, এটা প্রোটিন আর এটা শর্করার সঙ্গে যুক্ত হয়েছে। এটা প্রোটিন আর এটা শর্করা প্লাস প্রোটিন, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন যদি যুক্ত হয়, একে বলবো গ্লাইকোপ্রোটিন। একে কি বলবো? এর নাম গ্লাইকোপ্রোটিন। কেন গ্লাইকোপ্রোটিন নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্রোটিনের সঙ্গে এটা যুক্ত বলে গ্লাইকোপ্রোটিন। আর এটা দেখো লিপিডের সঙ্গে এই কার্বোহাইড্রেট যুক্ত হয়েছে বলে গ্লাইকোলিপিড। এর নাম কি? গ্লাইকোলিপিড। তাহলে গ্লাইকোলিপিড কেন বুঝতে পেরেছো? এটা হচ্ছে লিপিড আর তার সঙ্গে এটা কার্বোহাইড্রেট যুক্ত হয়েছে, তাই একে গ্লাইকোলিপিড বলে। গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট আর এটা লিপিড। আচ্ছা, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা এটা সম্পূর্ণ লেখা হয়ে গেছে। এইটা কিন্তু
এইখানটা একটু লিখে রাখো, মেরুজ প্রান্ত। এটা কেন আমি বলছি মেরুজ প্রান্ত লিখতে, এমসিকিউতে আছে। বলো মেরুজ প্রান্ত, মেরুজ প্রান্তটা বাইরের দিকে, তাহলে ভেতর দিকটা নন পোলার। তুমি দেখো দেখো, তুমি চুম্বকের দুটো প্রান্ত আছে তো, কোন দুটো প্রান্ত পরস্পরকে আকর্ষণ করে? মানে বিপরীত প্রান্তটা। আর সমমেরুর মধ্যে বিকর্ষণ হয়, তাহলে মেরুটা কোন দিকে থাকে? নিশ্চয়ই একটা বিপরীত দিকে থাকবে। তাহলে এর মেরুটা আছে বাইরের দিকে, আর মেরুবিহীন অংশটা ভেতরের দিকে। এটা মনে রাখবে। কি বললাম বুঝতে পেরেছো? এর একটাই মেরু আছে। ওখানে যেমন দুটো মেরু থাকে, এখানে মেরুটা হচ্ছে একটা। তাহলে বাইরের দিকটা কেমন? প্রতিটা লিপিডের বাইরের দিকটা মেরু আছে, ভেতর দিকটা মেরু নেই, তাহলে নন পোলার বলে। এক্ষেত্রেও তাই, এই যে ভেতর দিক থেকে নন পোলার বলছি, আর বাইরের দিক থেকে কি বলছি? পোলার। তাহলে বুঝতে পেরেছি কি? এবার আমরা প্রথম প্রশ্ন লেখো, কোষ পর্দাকে একক পর্দা হিসাবে, প্রথম প্রশ্ন লেখো, কোষ পর্দাকে একক পর্দা হিসাবে কে অভিহিত করেন? উত্তরটা হচ্ছে রবার্টসন। উত্তরটা হচ্ছে রবার্টসন। কারণটা লিখে রাখো, কারণ ওই সঙ্গে লেখো, কারণ লেখো। কোষ পর্দা প্রোটিন, একটু ড্যাশ দিয়ে লেখো, লিপিড প্রোটিন। কোষ পর্দা প্রোটিন, লিপিড প্রোটিন নামক তিনটি স্তর নিয়ে গঠিত। কোষ পর্দা প্রোটিন, লিপিড প্রোটিন নামক তিনটি স্তর নিয়ে গঠিত। এই তিনটি স্তরকে একত্রে একক পর্দা বলে। এই তিনটি স্তরকে একত্রে কি বলে? একক পর্দা। এই প্রশ্নটা এখান থেকে একটাই প্রশ্ন আমরা বলব, তাহলে একক পর্দা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, এখান থেকে আরেকটা প্রশ্ন লিখব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একক পর্দায় পোলার মেরুজ প্রান্ত লিখো। পোলার লিখো না, মেরুজ প্রান্ত কোন দিকে থাকে? মেরুজ প্রান্ত কোন দিকে থাকে? তাহলে এটা শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। এমসিকিউতে তুমি দুটো এমসিকিউ পারলে। মেরুজ প্রান্ত উত্তর লিখছে বাইরের দিকে থাকে। মেরুজ প্রান্তটা কোন দিকে থাকে? বাইরের দিকে। এখান থেকে আর কিছু দরকার নেই। এবার এই যে ছবিটা তোমাকে, এই ছবিটা, এর থেকে এই ছবিটা ইম্পর্টেন্ট। এই ছবিটা যদি তোমাকে দেয়, তোমাকে এটা এ দিল, তাহলে এখানে এ দিলে তুমি কি লিখবে? প্রোটিন। এটা বি দিল, এটা কি লিখবো? না, এটা হচ্ছে লিপিড। এটা হচ্ছে লিপিড। আর যদি তোমার এইটা দেখায় তখন পোলার প্রান্ত, কেমন? আর তাহলে নিশ্চয়ই এটা যদি দেখায় পোলার, এটা যদি বলে লিপিড, এইখানটা যদি দেখায়, চারটে অংশ দেখাবে, পোলার, লিপিড, নন পোলার, কেমন? তাহলে আমরা এখান থেকে চারটে অংশ আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা রবার্টসনে হয়ে গেছি। এবার লেখো, কোষ পর্দার তরল মোজাইক মডেল কে উপস্থাপন করেন? কোষ পর্দার তরল মোজাইক মডেল কে প্রবর্তন করেন? এটা লিখতে পারো, কে প্রবর্তন করেন? উত্তরটা লেখো, সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার ও নিকলসন, লিখেছ? সিঙ্গার ও নিকলসন। এবার একটা প্রশ্ন লেখো, কোষ পর্দার উৎপত্তি হয় কোথা থেকে? কোষ পর্দার উৎপত্তি, উত্তরটা লেখো, কোষ পর্দার উৎপত্তি হয়, লেখো, সাইটোপ্লাজমের বহিঃস্তর পরিবর্তিত রূপান্তরিত হয়ে কোষ পর্দায় পরিণত হয়। সাইটোপ্লাজমের বহিঃস্তর পরিবর্তিত রূপান্তরিত হয়ে কোষ পর্দায় পরিণত হয়। সাইটোপ্লাজমের যে বহিঃস্তর, বাইরের স্তর, সেটাই পরিবর্তিত হয়ে যায় ও রূপান্তরিত হয়ে কোষ পর্দায় পরিণত হয়। উৎপত্তিটা আমরা জানলাম। এইবার দেখো,
সিঙ্গার আর নিকলসনের তরল মোজাইক মডেল, এই মডেল তরল দেখো যে কোষ পর্দাকে তরল মোজাইক মডেল বলে কেন, আমি একটা দুটো লাইন একটু লিখব। কোষ পর্দাকে তরল মোজাইক মডেল বলে কেন? 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 আচ্ছা, উত্তরটা হচ্ছে, লেখো, কোষ পর্দায় তরল লিপিড স্তরের মধ্যে তরল লিপিড স্তরের মধ্যে, ঠিক আছে, প্রোটিন অণু, তরল লিপিড স্তরের মধ্যে প্রোটিন অণুগুলি মোজাইকের ন্যায় বিন্যস্ত থাকে। লিপিড অণুগুলি তরল লিপিড স্তরের মধ্যে প্রোটিন অণুগুলি কেমনভাবে বিন্যস্ত থাকে? লিপিড অণুগুলি দেখো মোজাইকের ন্যায় বিন্যস্ত থাকে। আমি তো লাইনটা একটু ভুল বলেছি হয়তো, কি বললাম আবার বলছি। কোষ পর্দায় তরল লিপিড স্তরের মধ্যে প্রোটিন অণুগুলি কেমনভাবে বিন্যস্ত থাকে? মোজাইকের ন্যায়। তাহলে এইটুকু। এবার পরের প্রশ্ন লেখো, ফ্লিপ ফ্লপ চলন দেখা যায় কোন স্তরে? ফয়লায় রশ্মি, ফ্লিপ, ফয়লায় সংযুক্ত প, ফ্লিপ ফ্লপ, ফয়লায় রশ্মি প, ফ্লিপ, ফয়লায় সংযুক্ত প, ফ্লিপ ফ্লপ চলন দেখা যায় কোন স্তরে? এটা খুব ইম্পর্টেন্ট। লেখো, ফ্লিপ ফ্লপ, ফয়লায় রশ্মি প, ফ্লিপ ফ্লপ, এই যে চলনটা দেখা যায়, এই চলনটা কোন স্তরে দেখা যায়? লিখেছ? উত্তরটা লেখো, লিপিড দ্বিস্তরে দেখা যায়। লিপিড দ্বিস্তরে দেখা যায়। কোন স্তরে দেখা যায়? লিপিড দ্বিস্তরে দেখা যায়। কিন্তু আমি এই লাইনটা লিখে রাখবো, কিন্তু প্রোটিন অণু এই চলনে অক্ষম। প্রোটিন অণু এই চলনে অক্ষম। অনেকগুলো অপশন তোমাকে দেবে, তোমাকে এখান থেকে একটা এমসিকিউ দেবো, যে এই জন্য এটাকে মনে রাখবে। কোন ফ্লিপ ফ্লপ চলন, মানে ফ্লিপ ফ্লপ মানে কি? মানে প্রোটিন লিপিড স্তরগুলি কি করে? তাদের স্থান পরিবর্তন করে। এই দিকে গেল, ও দিকে গেল, কেমন? অর্থাৎ লিপিড স্তরগুলি কেমন করবে? তাদের স্থান পরিবর্তন করতে পারে, কেমন? কিন্তু প্রোটিন অণুগুলি সেই স্থান পরিবর্তন করতে পারে না। তাহলে এই যে স্থান পরিবর্তন করতে পারে, একে কি বলা হয়? ফ্লিপ ফ্লপ চলন। কি বুঝলাম? এবার দেখো, কোষ পর্দায় প্রোটিন ও লিপিডের অনুপাত কত? কোষ পর্দায় লিপিড আর প্রোটিনের অনুপাত, এটা শতাংশে আমরা লিখব। লেখো, প্রোটিন 50%, প্রোটিনটা কত পরিমাণ থাকে? 50%, আর লিপিড হচ্ছে 40% থাকে। কোষ পর্দায় প্রোটিন ও লিপিডের অনুপাত কত? অনুপাতও দিতে পারে, শতাংশ দিতে পারে। তার মানে 5:4 এটা। তার মানে প্রোটিন আর লিপিডে, প্রোটিন হচ্ছে 50% আর লিপিড হচ্ছে 40%। লিপিড 40%, 10% অন্যান্য কার্বোহাইড্রেট বা অন্যান্য কিছু থাকে। আচ্ছা, এইটাই প্রশ্ন। এবার নেক্সট আমরা, যেমন কার্বোহাইড্রেটের মধ্যে থাকে, দেখো কার্বোহাইড্রেট যদি বলে, এটা আমি বলছিলাম না, তা বলি। কার্বোহাইড্রেটের মধ্যে থাকে, কার্বোহাইড্রেট 1 থেকে 3 থাকে, এবং কার্বোহাইড্রেটের মধ্যে থাকে অলিগোস্যাকারাইড। কার্বোহাইড্রেটের মধ্যে কি থাকে? অলিগোস্যাকারাইড থাকে। যেমন গ্লাইকোক্যালিক্স থাকে এখানে। কার্বোহাইড্রেট যদি বলি, তাহলে অলিগোস্যাকারাইড মানে জানো তো, 3 থেকে 9টি মনোস্যাকারাইড একসঙ্গে যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড তৈরি হয়। 3 থেকে 9টি, সংখ্যাটা হবে 3 থেকে 9, সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। আবার 10 বা তার বেশি হলে এটা হবে পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে, একটা উদাহরণ হচ্ছে র্যাফিনোজ, সেখানে আবার গ্লুকোজ, তারপরে ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ, এই 3টে যুক্ত হলে র্যাফিনোজ হয়। 3টে যুক্ত হয়েছে। আচ্ছা, আমরা এর পরের প্রশ্ন লিখব। লেখো,
এই প্রশ্নটা দিতে পারে। দেখো আরবিসি মানে কি, লোহিত কণিকা। আরবিসি কোষ পর্দায় প্রোটিন আর লিপিডের অনুপাত কত? আরবিসি শর্ট ফর্মে লেখো, রেড ব্লাড কর্পাসেল। আরবিসি তে প্রোটিন লিপিডের অনুপাত, এটা শতাংশে লিখবো। লেখো 52% আর 40%। 52% আর 40%। 52% আর 40%, মানে প্রোটিনটা থাকবে 52% আর লিপিডটা হচ্ছে 40%। কোষ পর্দা, কোন কোষ পর্দা এখানে আমি আলোচনা করলাম? এটা আরবিসি। মনে রাখবে কোষ পর্দা সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, এটা লিখে রাখো, ভালোভাবে ব্র্যাকেটে লিখে রাখো, ভালোভাবে এটা পর্যবেক্ষণ করা যায়। কোষ পর্দার ওই আরবিসি কোষ পর্দা ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। কেমন? সবচেয়ে সুবিধাজনক, সব কোষ পর্দা পর্যবেক্ষণ করা সবচেয়ে সুবিধাজনক কোথায়? সবচেয়ে সুবিধাজনক হচ্ছে কোষ পর্দা হচ্ছে আরবিসি, মানে লোহিত কণিকার ক্ষেত্রে। এবার লেখো, এবার আরো দু একটা প্রশ্ন লিখবো। লেখো লেখো কোন প্রোটিন কোষ পর্দায় পরিবহনে সক্রিয় পরিবহনে অংশ নেয়? কোন প্রোটিন কোষ পর্দায় সক্রিয় পরিবহনে অংশ নেয়? এখানে ছবিতে দুই প্রকার প্রোটিন আছে, আমি আর লিখছি না বর্ণনা। কোন প্রোটিন কোষ পর্দায় সক্রিয় পরিবহনে অংশ নেয়? লেখো, এখানে তো দুটো নাম আছে, আমি আর একটা নাম লিখে দিচ্ছি। লেখো ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন। ইন্টিগ্রাল লিখেছো? ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন। পরে প্রশ্ন লেখো কোন কোন আয়ন চলাচল করে? ওই আয়ন দুটোর নাম লিখে রাখো, কোন কোন আয়ন। একটা লেখো সোডিয়াম আয়ন, আর একটা হচ্ছে পটাশিয়াম আয়ন। এন এ মাথায় প্লাস দেবে আর কে এর মাথায় প্লাস দেবে। এন এর মাথায় প্লাস মানে সোডিয়াম, আর কে, এই দুটো আয়ন এর মধ্যে দিয়ে চলাচল করে। এইবার আর একটা প্রশ্ন আমরা লিখবো মেরুজ প্রান্ত। একটু আগে তোমরা তো লিখেছো, এখানে লিখছি না কিন্তু। মেরুজ প্রান্ত কোন দিকে থাকে? বাইরের দিকটা মেরুজ, ভেতর দিকটা মেরু থাকে না, কি নন পোলার বলে। নন পোলারের বাংলা মানেটা আমি জানি না কি হবে, অমেরুজ হতে পারে। যাই হোক, এইবার আর একটা প্রশ্ন লিখবো, সেটা হচ্ছে সক্রিয় পরিবহনের পদ্ধতিগুলি। সক্রিয় পরিবহনের পদ্ধতি। আরেকটা প্রশ্ন লেখো সক্রিয় পরিবহনের পদ্ধতি। তারপরে এটা আমরা মুছে দেবো, আর লিখবো না। এই লাস্ট প্রশ্ন, সক্রিয় পরিবহনের পদ্ধতি। লেখো দুটি। এই সক্রিয় পরিবহনের পদ্ধতি হচ্ছে দুটি। এক হচ্ছে সক্রিয় পরিবহনের পদ্ধতি হচ্ছে দুটি। এক হচ্ছে এন্ডোসাইটোসিস, এক হচ্ছে এন্ডোসাইটোসিস। লেখো কোন তরল এবং কঠিন, এন্ডোসাইটোসিস কোন তরল এবং কঠিন বস্তু কোষ পর্দার মধ্যে দিয়ে কোষে প্রবেশ। কোন তরল এবং কঠিন বস্তু কোষ পর্দার মধ্যে দিয়ে কোষের প্রবেশ, এটাকেই বলা হয় এন্ডোসাইটোসিস। আর কিছু লিখছি না, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে শর্ট ফর্মে। কঠিন আর তরল দুটোই কিন্তু ঢুকছে কিন্তু এন্ডোসাইটোসিস, এটা মনে রাখবে। কোনো কঠিন হতে পারে বা তরল। দেখো তরল যদি প্রবেশ করে, যার দিয়ে লেখো নিচে, তরল প্রবেশকে পিনোসাইটোসিস বলে। তরল প্রবেশকে কি বলে? তরল প্রবেশকে পিনোসাইটোসিস। তরল প্রবেশকে লিখেছো, তাকে ড্যাশ দিয়ে লেখো। তরল প্রবেশকে কি বলে? পিনোসাইটোসিস। আর কঠিন প্রবেশকে কি বলে? ফ্যাগোসাইটোসিস। কঠিন প্রবেশকে কি বলে? ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ এন্ডোসাইটোসিসের ভাগ দুটো, একটা হচ্ছে পিনো আর একটা হচ্ছে ফ্যাগো। পিনোসাইটোসিস পদ্ধতিতে জল প্রবেশ করে, তরল পদার্থ, আর ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি প্রবেশ করে? কঠিন পদার্থ। তাহলে এন্ডোসাইটোসিসের ভাগ বুঝতে পেরেছো? সক্রিয় পরিবহনের আরেকটা ভাগ আছে, দেখো এক্সোসাইটোসিস।
এক্সোসাইটোসিস মানে কি? এক্সোসাইটোসিস মানে দেখো কেবল কেবল এক্সোসাইটোসিস কেবল তরল, কঠিন কিন্তু নয়, কেবল তরল, একদম পরিষ্কার করে লিখছি, কেবল তরল পদার্থ কোষ থেকে বাইরে নির্গত হয়। কেবল তরল পদার্থ কোষ থেকে বাইরে নির্গত হয়। কেমন? যে উৎসেচক হতে পারে, হরমোন হতে পারে, মিউকাস হতে পারে, নিউরো হরমোন হতে পারে, অর্থাৎ উৎসেচক, মিউকাস, হরমোন, নিউরো হরমোন এইগুলো কোষের মধ্যে উৎপন্ন হয় এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে বাইরে নির্গত হয়। তাহলে সক্রিয় পরিবহনের দুটি পদ্ধতি, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস আর একটা এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোষের মধ্যে তরল এবং কঠিন দুটো প্রবেশ করতে পারে এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে কেবলমাত্র কোষ থেকে বাইরে তরল পদার্থই নির্গত হবে, কঠিন পদার্থ নির্গত হবে না। আমরা কোষ পর্দা এবং সম্বন্ধে এটা জানলাম, এবার হচ্ছে কোষ প্রাচীর সম্বন্ধে জানবো। এবার আমরা কোষ প্রাচীর সম্বন্ধে জানবো। এখানে খুব বেশি জানবো না, জাস্ট একটা ছবি দেখাবো এবং তোমাদের এখানে এমসিকিউ যে তোমাদের একটা ছবি আঁকো, ছবি আঁকে এবার আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীর কাকে বলে বলো তো? কোষ প্রাচীর কাদের ক্ষেত্রে দেখা যায়? তাহলে উদ্ভিদ কোষে দেখা যায়। দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাই, উদ্ভিদ কোষে তাকে বেষ্টন করে কোষ পর্দা তো থাকবেই, কোষ পর্দাকে বেষ্টন করে। এদের ক্ষেত্রে দুটো প্রাচীর আছে, একটা হচ্ছে ভেতরেরটা যেটা প্লাজমা পর্দা, তার নাম হচ্ছে কোষ পর্দা, আর এই কোষ পর্দাকে বেষ্টন করে, কোষ পর্দাকে বেষ্টন করে এটা কিন্তু সেলুলোজ নির্মিত। আগেরটা আমরা বলেছিলাম প্রোটিলিপিড, এটা প্রধানত সেলুলোজ নির্মিত। এটা কিন্তু পুরু হবে, ওটা পাতলা ছিল, এটা পুরু, ওটা ছিল অর্ধভেদ্য, এটা হচ্ছে ভেদ্য। এটা কমন স্থিতিস্থাপক, উভয় স্থিতিস্থাপক, উভয় স্থিতিস্থাপক কেমন। এবং তাহলে নির্জীব, ওটা ছিল সজীব, এটা নির্জীব। তাহলে বেষ্টন করে সেলুলোজ নির্মিত পুরু ভেদ্য স্থিতিস্থাপক নির্জীব যে পর্দা, নির্জীব পর্দাকে কোষ পর্দা বলে। আমরা একটা কোষ প্রাচীর কেন বলছি? হ্যাঁ, কোষ প্রাচীর হবে, একে পর্দাকে কোষ প্রাচীর বলে। আচ্ছা, এবার আমরা একটা ছবি আঁকবো, তোমরা ছবিটা আঁকার চেষ্টা করো। এখানে একটু গ্যাপ রাখছি, এখান থেকে এখানে একটা কয়েকটা প্রশ্ন আছে। আমরা একটা কোষ পর্দা, কোষ প্রাচীরের ছবি আঁকছি। এই ছবিটা আঁকতে পারলে খুব ভালো হয়। তাহলে তোমরা এই মাঝখান দিয়ে আরেকটা পর্দা আছে, এখান থেকে একটু পুরু হবে, এটা এই পুরুটা
মধ্যপর্দা, এটা হচ্ছে মধ্যপর্দা বা মধ্য ল্যামেলি বলে। আমরা একটা কোষ পর্দার ছবি এঁকেছি। এখানে একটি ভ্যাকুয়াল আছে, বড় কোষ গহ্বর থাকে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এখানে একটা নিউক্লিয়াস থাকে, এটা একটা নিউক্লিয়াস। আমরা কোষ প্রাচীরের একটা ছবি আঁকলাম। দেখো এই কোষ প্রাচীরের অংশগুলো শুধু আমরা জানবো। এই যে মাঝখানে যে গাঢ় অংশটা দেখাচ্ছি, এটার নাম হচ্ছে মধ্য ল্যামেলা। এই মধ্য ল্যামেলা কি, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আছে এমসিকিউ। মধ্য ল্যামেলার মধ্যে কি থাকে, এটি কি নিয়ে গঠিত? মধ্য ল্যামেলা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট। এটি দেখে নেবে, ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট নিয়ে গঠিত। তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝলাম যে মধ্য ল্যামেলার মধ্যে কি কি থাকে, ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট। এটা হচ্ছে মধ্য ল্যামেলা, মধ্যপর্দা। এবার দেখো এই মধ্যপর্দার উভয় পাশে প্রথম যে প্রাচীরটা গঠিত হয় তার নাম হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। এই প্রাথমিক কোষ প্রাচীর কি কি নিয়ে গঠিত? এটি হচ্ছে এই যে মধ্য ল্যামেলার উভয় পাশে এগুলো জমা হবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন আর সুবেরিন, এইগুলো জমা হলে, এগুলো এই মধ্য ল্যামেলার উভয় পাশে এইগুলো জমা হলো, তখন এটাকে প্রাথমিক কোষ প্রাচীর বলে। আর প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের এই স্তরটাকে বলা হয় গৌণ কোষ প্রাচীর। এই গৌণ কোষ প্রাচীর হচ্ছে এই যে প্লাজমা পর্দা, এর বাইরের দিকে আছে। আমি প্লাজমা পর্দা এটা লিখে দিচ্ছি এখানটায়, এটা হচ্ছে প্লাজমা পর্দা। এই প্লাজমা পর্দার বাইরের দিকে একটা প্রাচীর গঠিত হয়েছে। এটাও কিন্তু সেলুলোজ, হেমিসেলুলোজ আর সুবেরিন দিয়ে গঠিত। এটা হচ্ছে কোষ প্রাচীর। এবার তাহলে তোমাকে এখান থেকে দিতে পারে কোষ প্রাচীরের কত অংশ। এই হচ্ছে একটা, তিনটে অংশ। এক মধ্য ল্যামেলা, দুই প্রাথমিক কোষ প্রাচীর, আর তিন হচ্ছে গৌণ কোষ প্রাচীর। এই তিনটি অংশ নিয়ে গঠিত, তাই তো? এর ভেতরে এটা হচ্ছে কোষ গহ্বর, বড় কোষ গহ্বর থাকে পরিণত উদ্ভিদ কোষে। আর এটি হচ্ছে নিউক্লিয়াস, এবার এখানে আর কিছুই নেই, এখানে শুধুমাত্র লিখব উৎপত্তি, কোথা থেকে এটা উৎপত্তি হয়। লেখো কোষ প্রাচীর গলগি বস্তু থেকে, এবং গলগি বস্তু এবং গলগি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা তৈরি হয়, গলগি বস্তু আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই ছবিটা যদি তোমাকে দেয়, তাহলে কোনটা কি অংশ 1 নম্বর দিয়েছে, তাহলে এটা দেবে মধ্য ল্যামেলা। তোমাকে এইটা দিতে পারি, মধ্য ল্যামেলা। এটা হচ্ছে মধ্য ল্যামেলা। এবার আমরা এটা মুছে দেবো। এবার আমরা যাবো যেটা মাইটোকন্ড্রিয়া যাব। আচ্ছা, আমরা
কোষপ্রাচীর কাকে বলে জানলাম। এবার কোষপ্রাচীরের বিভিন্ন অংশগুলো দেখালাম। এবার আমরা ছবি আঁকবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, আগে পড়েছো। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর, তাই তো? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়, তাই তো? এটিপি কিভাবে তৈরি হয়? অক্সিডেটিভ একটা ফসফোরাইলেশন ঘটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কখন হয় না? ক্রেবস চক্রে হয়। ক্রেবস চক্রে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হয় এবং এটিপি হচ্ছে আমরা যে কাজ করি তার থেকে শক্তি নির্গত হয়, তাই তো? এখনও এটিপি জারণ হলে 7.1 কিলোক্যালোরি শক্তি মুক্তি ঘটে। অর্থাৎ ওই যে এটিপিটা তৈরি হয়েছিল ওর থেকে শক্তিটা আমরা পাবো যখন আমরা কাজ করব। আমরা তাহলে মাইটোকন্ড্রিয়ার ছবিটা আঁকি, এটা মুছে দেবো। আচ্ছা, এবার আমরা মাইটোকন্ড্রিয়া, এবার আমরা লিখবো দেখো মাইটোকন্ড্রিয়া কোন কোষে থাকে? মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষে থাকে, সব কোষে থাকে। কোন কোষে থাকে না বলো তো মাইটোকন্ড্রিয়া? সিমনল তো নয়। মাইটোকন্ড্রিয়া আমাদের পরিণত লোহিত কণিকা থাকে না। পরিণত লোহিত কণিকা নিউক্লিয়াসও থাকে না। পরিণত লোহিত কণিকা কি থাকে না? আর মাইটোকন্ড্রিয়াও থাকে না। কেন থাকে না? এটাই বৈশিষ্ট্য। কেমন? তোমাকে যদি প্রশ্ন করি যে অমেরুদণ্ডী প্রাণী কেঁচো কেন বদ্ধ সম্বন্ধ দেখা যায়, কেন থাকে, এটা তো উত্তর তো দেওয়া যাবে না। এটাই ব্যতিক্রম। তুমি যদি বলো তিমি মাছের ফুসফুস কেন থাকে? কারণ তারা তিমি মাছ এক সময় ডাঙায় উঠেছিল, তখন এদের বিবর্তন ঘটেছে। অর্থাৎ জীবদেহে একবার বিবর্তিত অঙ্গ আর নতুন করে তার পুরনো অঙ্গে ফিরে যেতে পারে না। একবার বিবর্তন হলে সে আবার পুরনো অঙ্গে ফিরে যেতে পারে না। এইটাই এরকম আছে পরিণত লোহিত কণিকা, লোহিত রক্ত কণিকা। কারণ অপরিণত অবস্থায় থাকে, পরিণত লোহিত রক্ত কণিকায় কিন্তু থাকে না। আমরা মাইটোকন্ড্রিয়া একটা সংজ্ঞা, ছোট্ট একটা সংজ্ঞা দেখো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক মানে দুটি পর্দা থেকে দ্বি-একক পর্দা বেষ্টিত, এটা ইতস্তত থেকে ইতস্তত বিন্যস্ত অনেকগুলো থাকে, একটা নাই কিন্তু কোষের মধ্যে অনেকগুলো থাকে। আচ্ছা, বিন্যস্ত কেমন? দণ্ডাকার হতে পারে, সূত্রাকার হতে পারে। বিন্যস্ত, হ্যাঁ বিন্যস্ত, দণ্ডাকার, সূত্রাকার, গোলাকার, কোষঅঙ্গাণু। এই কোষঅঙ্গাণু যা জীবের জৈবনিক কাজের জন্য শক্তি যোগায়, জৈবনিক কাজের জন্য শক্তি যোগায়, শক্তি প্রদান করে, তাকে মাইটোকন্ড্রিয়া বলে। এবার আমরা মাইটোকন্ড্রিয়ার একটা ছবি আঁকবো। প্রত্যেকে কিভাবে আঁকবো দেখো, চেষ্টা করো। আমি খুব ধীরে ধীরে আঁকছি, দেখো প্রত্যেকে
এরকম একটা ছবি আঁকো তোমরা। এইবার এই আমাদের মাইটোকন্ড্রিয়া আঁকা হয়ে গেছে। এই যে মাইটোকন্ড্রিয়া আমরা এঁকেছি, এই মাইটোকন্ড্রিয়ায় আমাদের যে অংশ দেখবো আমরা এই প্রথমে বলেছি দ্বি-একক পর্দা। এটা আমরা প্রথমে আমরা কি দেখব? দ্বি-একক পর্দা মানে এটা হচ্ছে বহিঃপর্দা, এটা হচ্ছে বহিঃপর্দা। এবার অন্তঃপর্দা, এটা দেখো, এটা হচ্ছে অন্তঃপর্দা, একটা বাইরের পর্দা, একটা ভেতরের পর্দা। এটা অন্তঃপর্দাটা না বুঝতে পারলে আমরা ভেতরের অংশটা দেখতে পাবো না। এবার বহিঃপর্দা, এর গায়ে কতগুলো দানা আছে। বহিঃপর্দা, এই দানাগুলোর নাম হচ্ছে পার্সনের অধঃএকক। পার্সনের অধঃএকক। অন্তঃপর্দাটা ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক তৈরি করেছে, একে বলে কৃষ্টি। কৃষ্টির গায়ে টেনিস র্যাকেটের মতো দানা থাকে। কৃষ্টির গায়ে টেনিস র্যাকেটের মতো দানা আছে। এই যে টেনিস র্যাকেট, একটা হাতল আছে আর অগ্রভাগে একটা স্ফীত অংশ আছে। এই স্ফীতাকার অংশটার নাম কি? এটার নাম হচ্ছে F0 F1 দানা বা অক্সিজম দানা। অক্সিজম দানা না, অক্সিজমই লেখো। এবার এখানে কি থাকে? এইটা রাইবোজোম। এই রাইবোজোমটা, এখানে একটা রাইবোজোম আছে, এটি কিন্তু এইচটিএস প্রভৃতি রাইবোজোম থাকে। এখানে কি থাকে? এখানে থাকে ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ আছে, থাকে হচ্ছে আরএনএ। ডিএনএ আছে, আরএনএ আছে। এইবার আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করব। মাইটোকন্ড্রিয়ার গঠন, আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার গঠন প্রথমে উৎপত্তি দিয়ে শুরু করি। প্রথমে তোমরা লেখো, অনেক প্রশ্ন। হ্যাঁ বলো, কিছু বলছিলে? আচ্ছা, আমরা প্রথম পয়েন্ট লেখো উৎপত্তি। খালি উৎপত্তি দিয়ে ডাস দাও। দেখো কোথা থেকে মাইটোকন্ড্রিয়া উৎপত্তি ঘটে। আচ্ছা, লিখেছো উৎপত্তি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া কটা পর্দা থাকে? দুই পর্দা থাকে। একটা হচ্ছে বহিঃপর্দা, একটা হচ্ছে ভেতরের পর্দা, অন্তঃপর্দা। বহিঃপর্দা আর অন্তঃপর্দার মাঝখানে একটা স্থান আছে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলে পেরিপ্লাস্টিডিয়াল স্থান, মাইটোকন্ড্রিয়াল স্থান, মাইটোকন্ড্রিয়াল স্থান কাকে বলে? বহিঃপর্দার অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল স্থান। যদি নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা বলেছিলাম
নিউক্লিয়াস সিস্টারও নিয়ে বলেছিলাম, পেরি নিউক্লিয়াস সিস্টার নিয়ে বলেছিলাম, সেখানে গ্যাপটাও বলেছিলাম, এখানে অত কিছু দরকার নেই। তাহলে প্রথমে আমরা উৎপত্তি লেখো, মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি। মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি লেখো নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দা, শুধু এইটুকু লেখো, নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দা, লিখেছ? এইবার লেখো, প্রথমে লেখো কৃষ্টি বলে দাস দাও, কৃষ্টি, কয়রফলা রশ্মি দন্তস্বয় টয় রশ্মি, নিউক্লিয় পর্দা কোষ পর্দা, নিউক্লিয় পর্দা কোষ পর্দা থেকে মাইটোকন্ড্রিয়া উৎপত্তি হয়। কৃষ্টি লিখেছ? দেখো, অন্তঃপর্দাটি ভাঁজ হয়ে যে আঙুলের ন্যায় প্রবর্ধক সৃষ্টি করে, অন্তঃপর্দাটি ভাঁজ হয়ে যে এই যে ওই অন্তঃপর্দা ভাঁজ এই আঙুলের মতো একটা প্রবর্ধক তৈরি করেছে, এটাকে কৃষ্টি বলে। অন্তঃপর্দাটি ভাঁজ হয়ে যে আঙুলের ন্যায় প্রবর্ধক সৃষ্টি করে, লিখেছ? এবার লেখো যে আঙুলের ন্যায়, আঙুলের ন্যায় এই আঙুলের মতো প্রবর্ধক মানে প্রবর্ধিত অংশ তৈরি করে। এবার লেখো F0F1 দানা, এটা লেখো F0F1 দানা বা অক্সিজেন, লিখেছ? F0F1 দানা বা অক্সিজেন লেখো। এইটা দিয়ে ড্যাশ দাও, লেখো কৃষ্টির গায়ে, কৃষ্টির গায়ে টেনিস র্যাকেট, টেনিস র্যাকেট দেখুন, দেখেছো একটা হাতল থাকে আর মাথায় একটা স্ফীতাকার অংশ থাকে, টেনিস র্যাকেটের ন্যায় অংশ, টেনিস র্যাকেটের ন্যায় অংশ থাকে, কৃষ্টির গায়ে টেনিস র্যাকেটের ন্যায় অংশ থাকে। দাঁড়িয়ে লেখো এর একটি হাতল এবং একটি মাথা থাকে, মস্তক থাকে, একটি হাতল এবং মস্তক, লিখেছ? এর একটি হাতল এবং মস্তক। এইবার একটা ছবি আঁকো, পরের পৃষ্ঠায় যাদের এখানে আছে এই ছবিটা আঁকো, এই ছবিটা প্রত্যেকে আঁকো। এটা হচ্ছে F0F1 দানা ছবি, এটা লেখো, এটা লেখো মস্তক, এটা লেখো মস্তক। এই মস্তককে কি বলে? মস্তককে F1 বলে। এটা লেখো বৃন্ত, আর এটা লেখো মস্তক, বৃন্ত, আর যেটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি লেখো। ভূমিকে কি বলে? F0 বলে। তাহলে এটা হচ্ছে অক্সিজেন, এই ছবিটা কিসের ছবি? এটা হচ্ছে অক্সিজেনের ছবি, লিখেছো সবাই? তাহলে অক্সিজেনের কটি অংশ থাকে? 3টি অংশ। কি কি? এই যে অক্সিজেন বলেছি, 3টি অংশ কি কি? মস্তক, বৃন্ত আর ভূমি। লেখো, ওই ভূমির পাশে লেখো, ভূমি অন্তঃপর্দায় প্রবিষ্ট থাকে। এই ভূমিটা কোথায় পাশে লিখে রাখো, ভূমির পাশে লিখে রাখো, নিচে লেখো, নিচে, ওখানে না লিখে নিচে লেখো, ভূমি দিয়ে লেখো। ভূমি অন্তঃপর্দার মধ্যে প্রবিষ্ট থাকে, মানে পোতা থাকে। এই যে এই অংশটা পোতা আছে, তাকে কি বলে? হ্যাঁ বলো, কিছু বলছো? এই যে F1 ড্যাশ F0, এই যে F0F1 মানে মস্তককে F1 বলে আর ভূমিকে বলে F0। কি বুঝতে পেরেছি? এবার লেখো F1 দানায় থাকা উৎসেচকগুলি ক্রমানুসারে লেখো। F1 মস্তকের মধ্যে 5 প্রকার উৎসেচক আছে, লেখো F1 মস্তকে থাকা 5 প্রকার উৎসেচক গুলি ক্রমানুযায়ী লেখো। F1 মস্তকে থাকা 5 প্রকার উৎসেচক ক্রমানুযায়ী লেখো। আমি উত্তরটা লিখে দিচ্ছি, দেখো উত্তরটা হচ্ছে 3 আলফা। দেখো 3 এর নিচে আমি লিখে দিচ্ছি 3টি আলফা। কি কি থাকে দেখো, 3টি আলফা ইজ টু 3টি বিটা। এখানে লেখো 3টি বিটা, এটা হচ্ছে ইজ টু 3টি বিটা ইজ টু 1। একটা থাকে কি? একটা থাকে এইটা হচ্ছে গামা, এটা হচ্ছে ডেল্টা। 1 হচ্ছে ডেল্টা, এটাকে বলে ডেল্টা, এই চিহ্নটাকে বলে ডেল্টা।
তাহলে 3টে আলফা, 3টে বিটা, একটা ডেল্টা, একটা গামা। এটা হচ্ছে একটি গামা, একটি গামা। আর ইস্টু 1 একটা থাকে এইরকম চিহ্ন দাও ই মতন, একে বলে এক ইপসিলন। ইপসিলন, ইপসিলন, ইপসিলন। তাহলে 3টি আলফা, 3টি বিটা, একটি ডেল্টা, একটি গামা, একটি ইপসিলন, একটি। এইটা কিন্তু তোমাদের বইয়ের প্রশ্ন, কেমন? তাহলে এই যে মস্তকের মধ্যে 5 প্রকার উৎসেচক কি কি থাকে, এরকম এই সজ্জায় থাকে। তাহলে এই সজ্জাটা তোমাদের মনে রাখতে হবে। প্রথমে আলফা, তারপরে বিটা, তারপরে ডেল্টা, তারপরে গামা, তারপরে ইপসিলন। সজ্জা মনে না থাকলেও এদের অনুপাতগুলো মনে রাখতে হবে, কোনটা 1 কোনটা 3। তাহলে দুটো হচ্ছে 3, তারপরে সবকটা 1। তাহলে আমরা এইগুলো আমরা জানলাম। এইবার একটা প্রশ্ন লেখো, মাইটোকন্ড্রিয়াকে অর্ধ নির্ভর কোষাঙ্গন বলে কেন? মাইটোকন্ড্রিয়াকে অর্ধ নির্ভর কোষাঙ্গন বলে কেন? খুব সংক্ষেপে লিখবো। অর্ধ নির্ভর মানে যেমন নিউক্লিয়াস হচ্ছে স্বনির্ভর, একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াস তৈরি হতে পারে, কিন্তু মাইটোকন্ড্রিয়াকে অর্ধ নির্ভর বলে কেন? দেখো মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ, আরএনএ লেখো, আরএনএ প্যাকেটের মধ্যে লেখো এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। আরএনএ মানে কি? আরএনএ 3 প্রকার আরএনএ হবে, ডিএনএ, আরএনএ। কেমন? ডিএনএ লিখেছো? আরএনএ ভাগ কয়টা? 3টে। তো ওই 3টে ভাগ। উৎসেচক রাইবোজোম থাকে, উৎসেচক এবং বিভিন্ন উৎসেচক এবং রাইবোজোম থাকে, তাই তো? থাকে। দাঁড়িয়ে দিয়ে লেখো, এটি কিছু প্রোটিন তৈরি করতে পারলেও সব প্রোটিন পারে না। এটি কিছু প্রোটিন তৈরি করতে পারলেও সব প্রোটিন পারে না। কিছু প্রোটিন তৈরি করতে পারলেও সব প্রোটিন পারে না, তাই একে অর্ধনির্ভর কোষাঙ্গন বলে। আর দুটো প্রশ্ন দিয়ে শেষ করবো, পরের ছবি চলে যাব। দেখো, বহিঃপর্দায় থাকা ছিদ্রের নাম কি? বহিঃপর্দায় একটা ছিদ্র থাকে, বহিঃপর্দায় থাকা ছিদ্রের নাম হচ্ছে পোরিন। বহিঃপর্দায় থাকা ছিদ্রের নাম কি? পোরিন। লেখো, পোরিন কোন কোন উপাদানের সাপেক্ষে ভেদ্য? লাস্ট প্রশ্ন। পোরিন কোন কোন উপাদানের সাপেক্ষে ভেদ্য, মানে কোন কোন উপাদানের মধ্যে চলতে পারে? পোরিন কোন কোন উপাদানের সাপেক্ষে ভেদ্য? পোরিন কোন কোন উপাদানের সাপেক্ষে ভেদ্য? লেখো, প্রোটিন এবং লিপিড। প্রোটিন এবং লিপিড। তাহলে এইটাও একটা এমসিকিউ দিলা আছে কিন্তু, কোন কোন উপাদানের সাপেক্ষে ভেদ্য? অনেকগুলো অপশন আছে, তার মধ্যে লিখবে যে প্রোটিন এবং লিপিডের সাপেক্ষে ভেদ্য, মানে প্রোটিন আর লিপিড ওই উপাদানের মধ্যে দিয়ে, ওই ছিদ্রের মধ্যে দিয়ে চলতে পারি। আমরা মাইটোকন্ড্রিয়া লেখা হয়ে গেছে, এবার আমরা প্লাস্টিড লিখব। এটা বুঝে দিই। তোমরা এইগুলো পড়লে, বাড়িতে পড়লে তোমরা সব প্রশ্ন পেরে যাবে, এগুলো দেখবে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড মানে কোথায় থাকে? প্লাস্টিড কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে, তাই তো? প্রাণী কোষে থাকে না। দেখো, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে অবস্থিত। উদ্ভিদ কোষের কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। সাইটোপ্লাজমে অবস্থিত। এটা কিন্তু দ্বি-একক পর্দা বেষ্টিত। দ্বি-একক পর্দা বেষ্টিত। এটার মধ্যে রঞ্জক থাকতে পারে, রঞ্জক যুক্ত বা রঞ্জকবিহীন যে
কোষ অঙ্গাণু কি করে, যে কোষ অঙ্গাণু খাদ্য সংশ্লেষ, তিনটে কাজ করে। একটা হচ্ছে খাদ্য তৈরি করে, খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয় এবং উদ্ভিদ অঙ্গের বর্ণ বৈচিত্র্য গঠন করে। উদ্ভিদ অঙ্গের বর্ণ বৈচিত্র্য গঠন করে, তাকে প্লাস্টিক বলে। তাহলে প্লাস্টিক কাকে বলে? সাইটোপ্লাজমে থাকে, দ্বি-একক পর্দা বেষ্টিত রঞ্জকযুক্ত বা রঞ্জকবিহীন যে কোষ অঙ্গাণু খাদ্য সংশ্লেষ করে, মানে খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, জমা রাখে এবং উদ্ভিদ অঙ্গের বর্ণ বৈচিত্র্য গঠন করে। আমরা একটা ছবি আঁকি, প্রত্যেকে চেষ্টা করো ছবিটা আঁকতে। আমরা প্লাস্টিকের একটা ছবি আঁকছি। প্লাস্টিকের ছবি আমরা একটা প্লাস্টিকের ছবি এঁকেছি। এই প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ছবি আঁকছি আমরা। এই ছবিটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিক, মানে ক্লোরোপ্লাস্ট। কি কি অংশ আছে আমরা এক এক করে দেখবো। এটা হচ্ছে বহিঃপর্দা, এটা বহিঃপর্দা, এটা হচ্ছে অন্তঃপর্দা। বহিঃপর্দা দ্বি-একক পর্দা এবং দুটি পর্দার মাঝখানের অংশকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্থান। পেরিপ্লাস্টিডিয়াল স্থান। তাহলে ক্লোরোপ্লাস্টের মানে প্লাস্টিকের দুটো আবরণ আছে, একটা বহিঃপর্দা একটা অন্তঃপর্দা। বাইরের পর্দা বহিঃপর্দা, ভেতরের পর্দা অন্তঃপর্দা। এবার অন্তঃপর্দার ভেতরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে একটা থলি দেখা যাচ্ছে, এই থলিটার নাম কি? এটার নাম হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড, একটা থলিকে বলে থাইলাকয়েড। আর এই থলির স্তরটাকে কি বলে? এই থলির স্তরটাকে বলে গ্রানা। গ্রানা। আচ্ছা, এবার দেখো এখানে দুটো যুক্ত হয়েছে একটা নলাকার অংশ দিয়ে। এই অংশটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। এটি হচ্ছে প্লাস্টোগ্লোবিউল। প্লাস্টোগ্লোবিউল। এটি হচ্ছে আরএনএ, এটি হচ্ছে ডিএনএ। এখানে রাইবোজোম থাকে। এই রাইবোজোমটি হচ্ছে 70S। আমরা এইবার এই ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিডের বর্ণনা লিখব। গুরুত্বপূর্ণ অংশগুলো লিখব। প্রথমে হচ্ছে দেখো, এইটা লিখছি না,
হ্যাঁ হ্যাঁ, বহিঃপর্দা আর অন্তঃপর্দা, মাঝখানের অংশকে কি বলে? মাঝখানের অংশকে পেরিপ্লাস্টিডিয়াল স্থান বলে, কেমন? আচ্ছা তোমরা সবাই এখানে নাও। ক্লোরোপ্লাস্টের ধাত্রে একক পর্দা বেষ্টিত থলিকে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েড কাকে বলে? এই যে ক্লোরোপ্লাস্টের ধাত্রে একক পর্দা বেষ্টিত থলিকে কি বলে? থাইলাকয়েড বলে। গ্রানা কাকে বলে? এই যে থাইলাকয়েডগুলি, থাইলাকয়েডগুলি স্তরে স্তরে সজ্জিত হয়ে যে থলির স্তর গঠন করে। তাহলে একে বলে গ্রানা। তাহলে গ্রানা হচ্ছে থাইলাকয়েড গুলো স্তরে স্তরে সজ্জিত হয়ে একটা থলির স্তরটা তৈরি করলো, এটা হচ্ছে গ্রানা। গ্রানাটা জানলাম। স্ট্রোমা ল্যামেলি, এটা হচ্ছে ল্যামেলি হলো। স্ট্রোমা ল্যামেলিটা কাকে বলে? দুটি, এই যে দুটো দুটি গ্রানা পরস্পর যে নলাকার অংশ দ্বারা যুক্ত থাকে তাকে বলে স্ট্রোমা ল্যামেলি। তাহলে স্ট্রোমা ল্যামেলিটা কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দুটো গ্রানা, এই যে গ্রানা একটা নলাকার অংশ দিয়ে যুক্ত আছে, তাকে বলবো স্ট্রোমা ল্যামেলি। রাইবোজোমের প্রকৃতি আমি আর লিখছি না, এখানে লিখে দিয়েছি। এবার আমরা উৎপত্তিটা লিখব। এটার উৎপত্তিটা কোথা থেকে হয়? উৎপত্তিটা হচ্ছে প্লাস্টিক হচ্ছে উদ্ভিদ কোষের, মনে রাখবে, উদ্ভিদ কোষের প্লাস্টিককে কি বলে? প্রোপ্লাস্টিক বলে। প্রোপ্লাস্টিক, উদ্ভিদ কোষের প্লাস্টিককে কি বলে? প্রোপ্লাস্টিক বলে। এখান থেকেই বিভিন্ন প্লাস্টিক তৈরি হয়, এখান থেকেই বিভিন্ন প্লাস্টিক তৈরি হয়। এবার বিভিন্ন প্লাস্টিক লিখব, বিভিন্ন প্লাস্টিক সৃষ্টি হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে উদ্ভিদ কোষের প্লাস্টিককে কি বলে? প্রোপ্লাস্টিক বলে। এখান থেকে বিভিন্ন প্রকার প্লাস্টিক তৈরি হয়। এবার আমরা বিভিন্ন প্রকার এটা বুঝবো। এটা লেখা হয়ে গেছে, দেখো প্লাস্টিক তিন প্রকার। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিকোপ্লাস্ট। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে চার প্রকার। লাল প্লাস্টিক, যেমন এটা আমরা লিখবো, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আগে, হ্যাঁ বর্ণবিদ, সেটা আমরা আসবো। লিকোপ্লাস্ট, আমরা ক্রোমোপ্লাস্ট। আচ্ছা এটা হয়ে গেছে। আচ্ছা উপরের দিক থেকে মুছে দেবো।
আচ্ছা দেখো, প্লাস্টিক প্লাস্টিক কয় প্রকার ও কি কি? প্লাস্টিক 3 প্রকার। 3 প্রকার। 1 ক্লোরোপ্লাস্টিক, ব্র্যাকেটে লেখো এর রং হচ্ছে সবুজ, এর কোনো ভাগ নেই। 2 নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্টিক, এটা হচ্ছে রঙিন। আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিক, লিউকোপ্লাস্টিক। এই লিউকোপ্লাস্টিক হচ্ছে বর্ণহীন। আমরা ক্রোমোপ্লাস্টিকের ভাগগুলো লিখব একটা ছকের সাহায্যে। এবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক। এবার তোমরা প্রত্যেকে লেখো ক্রোমোপ্লাস্টিক কয় প্রকার এবং কি কি? ক্রোমোপ্লাস্টিক কয় প্রকার ও কি কি? দেখো লেখো 4 প্রকার। একটা ছকের মাধ্যমে লিখবো। 1 নম্বর হচ্ছে এইদিকে বাঁ দিকে লেখো রোডোপ্লাস্ট। এই রোডোপ্লাস্টের রংটা কেমন? লাল রঙের। কোথায় থাকে, কোথায় পাবো এটা? রোডোফাইসি। এই রোডোফাইসি নামক শৈবালের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে রোডোপ্লাস্ট, এটা লাল রঙের। আমরা এবার ক দিয়ে বলছি, ক মানে কমলা, রোডো মানে রেড, লাল, সেই জন্য ওটা লাল রঙের। এবার কমলা হলে এটাকে বলবো ক্যারোটিনোপ্লাস্ট। ক্যারোটিনোপ্লাস্ট। এই ক্যারোটিনোপ্লাস্ট কোথায় থাকে? এই রংটা কেমন? এর রংটা হচ্ছে কমলা। এটার মধ্যে একটা উপাদান থাকে তার ক্যারোটিনেট। ক্যারোটিনেট এটা থাকে গাজরে থাকবে। এবার 3 নম্বর লেখো। এবার হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে জ্যান্থোপ্লাস্ট। এই জ্যান্থোপ্লাস্টের রংটা কেমন? এই রংটা হচ্ছে হলুদ। এই হলুদটা একটা রঞ্জক থাকে, এর নাম হচ্ছে জ্যান্থিন। এইটা কোথায় পাবো? এটা হচ্ছে পাকা ফল, পাকা ফলের খোসা। পাকা ফলের যে খোসা সেখানে আমরা এটা দেখতে পাবো। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে ফিওপ্লাস্ট। এই ফিওপ্লাস্টটা কোথায় দেখতে পাবো? এই রংটা কেমন? এই রংটা হচ্ছে হলুদ বাদামি। এটা হচ্ছে হলুদ বাদামি। এই ফিওপ্লাস্টের মধ্যে একটা রঞ্জক আছে, তার নাম হচ্ছে ফিউকোজান্থিন। এই ফিউকোজান্থিন একটা রঞ্জক আছে। এটা কোথায় দেখতে পাবো? এটা ডায়াটমের মধ্যে দেখতে পাবো। এবার তাহলে এই ক্রোমোপ্লাস্টিক কয় প্রকার আমরা লিখলাম। এবার পরের প্রশ্ন হচ্ছে লিউকোপ্লাস্টিক। তাহলে এটা মনে রাখবে, লাল এরকম বলবো, লাল রোডোপ্লাস্ট, কমলা এইটাকে মনে রাখবে। যখন লাল রোডোপ্লাস্ট, কমলা ক্যারোটিনোপ্লাস্ট, হলুদ
জ্যান্থোপ্লাস্ট। হলুদ বাদামি, এইটা আগে মুখস্থ করবে, হলুদ বাদামি থিওপ্লাস্ট। কেমন? এবার আমরা লিউকোপ্লাস্টিক লিখব। লিউকোপ্লাস্টিকের প্রকারভেদ। এইটা কি কি? লিউকোপ্লাস্টিক, দেখো খাদ্য সঞ্চয়ের উপরে নির্ভর করে লিউকোপ্লাস্টিককে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা লাইন লিখে দিচ্ছি, খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে, খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে শর্করা সঞ্চয়কারী, যারা শর্করা সঞ্চয় করে, শর্করা সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলে? শর্করা সঞ্চয়কারী প্লাস্টিককে বলে, এটা মনে রাখবে, এটাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করা সঞ্চয়কারী প্লাস্ট। 2 নম্বর হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলে? প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিককে বলে অ্যালিউরন প্লাস্ট। নেক্সট হচ্ছে লিপিড সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলে? লিপিড সঞ্চয়কারী প্লাস্টিককে বলে এলাইওপ্লাস্ট। এইটা আমাদের হয়ে গেল। এবার 4টে ছবি আঁকবো, শেষ করবো। 4টে ছোট ছোট ছবি আঁকবো, মানে প্লাস্টিকের এই ছবিটা দিতে পারে, খুব ইম্পর্টেন্ট ছবি। তোমাদের 4টে ছবি দেবে। এটা এই প্লাস্টিকগুলো কোন শৈবালে থাকে, কেমন? কয়েকবার এই সামনে কয়েকটা স্কুলে দিয়েছে, আমরা এই ছবিটা আঁকবো, তাহলে এখান থেকে আমরা ওইটা শেষ করবো। এটা লিখে নাও আগে। আচ্ছা, আমরা তোমাদের কি টাইম শেষ হয়ে গেছে? আচ্ছা, টাইম আছে তো? ব্যাস, টাইম কেমন আছে আর চিন্তা নেই। আচ্ছা, আমরা ওপরের দিকটা কি বুঝবো? এইগুলো তোমরা একটু মুখস্থ করবে, কারণ এইগুলো অনেক এমসিকিউ এর মধ্যে এইগুলো মনে থাকবে, দেবে তোমাদের। রোডোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, আর এইগুলো একটু মনে রাখবে। এর মধ্যে যে রঞ্জক উপাদানটা থাকে ফিউকোজান্থিন হচ্ছে থিওপ্লাস্টের মধ্যে থাকে। জ্যান্থোপ্লাস্টের মধ্যে থাকে, রংটা হবে হলুদ। ক্যারোটিনেট, তোমরা ক্লাস 9-এ পড়েছো, ক্যারোটিনেট হচ্ছে সহকারী রঞ্জক ছিল সালোকসংশ্লেষের ক্ষেত্রে, সহকারী রঞ্জক। এটা আমরা তখন পড়েছিলাম ক্যারোটিনেট। আচ্ছা, ওপরের দিকটা মুছে দিই আমরা। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, লিখবো না, এবার একটা ছবি আঁকবো, একটা প্রশ্ন লিখে ছবিটা আঁকবো। প্রশ্নটা হচ্ছে বিভিন্ন আকৃতির প্লাস্টিকের চিত্র দেওয়া হয়েছে। বিভিন্ন আকৃতির প্লাস্টিকের চিত্র দেওয়া হয়েছে। এটি এগুলি কোন কোন শৈবালে থাকে? এগুলি কোন কোন শৈবালে দেখা যায়? কোন কোন শৈবালে দেখা যায়? আমি এখানে 4টে ছবি দেব। এখানে আমি 4টে ছবি দেব, ছবিগুলো তোমরা আঁকো, তাহলে এটা মনে থাকবে। আমি একটা ছবি আঁকছি।
আমি একটা স্পাইরোগাইরা ছবি আঁকছি। দেখো স্পাইরোগাইরা এর মধ্যে যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকটা কেমন, এটা একটা ফিতাকৃতি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এইটা তোমাকে এইরকম একটা ছবি দেবে। এই ছবিটা তোমাকে দিয়েছে, এই ছবিটা কোন শৈবালে থাকে। এই ছবিটা হচ্ছে, এটা হচ্ছে এই প্লাস্টিক, এটা হচ্ছে প্লাস্টিক। এই প্লাস্টিকটা দেখতে কেমন, লেখো ফিতাকৃতি, এটা ফিতাকৃতি। তাহলে ফিতাকৃতি প্লাস্টিক দেখা যায় কোথায় দেখা যায়, এটা উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা, এটা উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরার ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে এইরকম একটা ছবি যদি তোমাকে দেয় নিশ্চয়ই তোমরা বলতে পারবো এটা হচ্ছে স্পাইরোগাইরার ক্ষেত্রে, তোমাকে নামটা চারটে দেবে। তাহলে এতে স্পাইরোগাইরা আছে এরকম দেবে। এবার আর একটা ছবি আঁকছি আমরা ঠিক একই রকম ভাবে, একই ছবি আঁকবো আরেকটা। এবার এই যে আমি এবার একটা ছবি আঁকবো সেটা হচ্ছে তারকাকার, তারকাকার এই যে আমি একটা ছবি এঁকেছি, এটা দেখো এটা হচ্ছে কেমন দেখতে, এটা হচ্ছে তারকাকার। তারকাকার একটা আমি এঁকেছি, অর্থাৎ তারকাকৃতি। এটা এই তারকাকৃতি, এই প্লাস্টিকটা কোথায় থাকে, তারকাকৃতি দেখতে তারকার তারার মতো তারকাকৃতি। এটা থাকে যে শৈবালে, তার নাম হচ্ছে জিগনেমা। এটা মনে রাখবে, জিগনেমা একটি শৈবাল, সেই শৈবালে জিগনেমা শৈবালে এটা থাকে জিগনেমা। এবার আমি আরেকটা ছবি আঁকছি, একই রকম ভাবে আঁকো। আচ্ছা এখানে দেখো, এখানে আমি যেটা দেখো জালিকাকার, জালিকাকার, জালিকাকার প্লাস্টিক, জালিকাকার প্লাস্টিক আমি দেখাচ্ছি আঁকছি। এটা এই জালিকাকার প্লাস্টিক কোথায় আছে, এই জালিকাকার প্লাস্টিক দেখা যায় কোন শৈবালে। আমি এই প্রশ্নগুলো দেব, তোমাদের তখন লিখতে হবে। তাহলে এখন যদি পড়ো তাহলে লিখতে পারবে। জালিকাকার প্লাস্টিক আমি ছবি এঁকেছি। এই যে জালিকাকার প্লাস্টিক, এই প্লাস্টিকটা কোথায় থাকে, এটা হচ্ছে জালিকাকার। তাহলে জালিকাকার প্লাস্টিক আমরা দেখতে পাবো, যেটা তার নাম হচ্ছে, এই শৈবালটার নাম হচ্ছে
ইউডোগোনিয়াম ইউডোগোনিয়াম শৈবালে জালিকাকার প্লাস্টিক দেখা যায়। তাহলে আমরা ফিতাকৃতি কোথায় দেখলাম? স্পাইরোগাইরা। তারকাকার কোথায় দেখলাম? জিগনেমা শৈবাল। জালিকাকার এগুলো সব শৈবাল, কিন্তু এগুলো সব শৈবাল, এটা মনে রাখবে। নেক্সট আমি আরেকটা ছবি আঁকবো, সেটা হচ্ছে তোমাদের দেখো, এটা হচ্ছে এই যে শৈবাল দেখেছি, এইবার এটা দেখতে কেমন? এটা হচ্ছে পেয়ালাকৃতি একটা এঁকেছি। এটা কোথায় দেখা যায়? এটা লেখো ক্লামাইডোমোনাস। এদের ক্ষেত্রে দেখা যায়। এটা একটু লিখে রাখো, পাইরিনয়েড। আমি এটা প্রায় পাইরিনয়েডটা কি আমি লিখে দিচ্ছি, পাইরিনয়েড। কোনো শৈবালের কোষের মধ্যে প্রোটিন সঞ্চিত দানাকে কার্বোহাইড্রেট বেষ্টন করে থাকে, একে বলে পাইরিনয়েড। এবং ক্লামাইডোমোনাসে দেখা যায় পাইরিনয়েড। আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে বিভিন্ন আকৃতি প্লাস্টিকের চিত্র আমরা দিয়েছি। কি কি প্লাস্টিক দিয়েছি দেখেছো তোমরা? এই ছবিগুলো একটু করে দেখে নেবে। পেয়ালা হলে ক্লামাইডোমোনাস, আর পাইরিনয়েড কাকে বলে, আমি পাইরিনয়েড কাকে বলে এটা আমরা লিখছি। সবার ক্ষেত্রে দেখা যায় না এটা পাইরিনয়েড দানা। এটা কোথায় দেখতে পেয়েছি আমরা? এটা আমরা কিন্তু ক্লামাইডোমোনাসে দেখতে পেয়েছি। দেখো, কিছু শৈবালে প্রোটিন সঞ্চিত দানাকে, সঞ্চিত প্রোটিন দানাকে, সঞ্চিত, এটা উল্টো করে লেখো, সঞ্চিত প্রোটিন দানাকে কার্বোহাইড্রেট বেষ্টন করে থাকে। কার্বোহাইড্রেট বেষ্টন করে থাকে কেমন? একে পাইরিনয়েড বলে। তাহলে পাইরিনয়েড দানা কাকে বলে নিশ্চয়ই আমরা জানলাম। কোথায় দেখবো? উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস। কেমন? এটা মনে রাখবে যে কিছু শৈবালের আমরা দেখতে পাবো যে প্রোটিন সঞ্চিত যে দানা, সঞ্চিত প্রোটিন দানা, তাকে কার্বোহাইড্রেট বেষ্টন করে এরকম একটা দানা রয়েছে, একে বলে পাইরিনয়েড দানা। এই দানাটা দেখা যায় কোথায়? এটা দেখা যায় হচ্ছে ক্লামাইডোমোনাসের মধ্যে। তাহলে বিভিন্ন আকৃতি প্লাস্টিক সম্বন্ধে আমরা এখানে জানতে পেরেছি। এবার তোমাদের সময় থাকে তাহলে বর্গী বলি লিখবো, কি আজকে লিখবো না? আচ্ছা, তাহলে একটা ছবি আবার আঁকতে হতো। যাই হোক, আজকে যে পড়াটা আমরা করলাম অনেকটা দিন সময় পাবে, রবিবার পর্যন্ত। খুব তাড়াতাড়ি করে লিখলাম, তোমাদের হাতটা খুব ব্যথা হয়ে গেছে অনেকেরই, তাই না? ব্যথা হয়নি তো? আচ্ছা, ঠিক আছে। আমরা আচ্ছা